প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি অতিথি হিসেবে জনাব রাশেক রহমানকে, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক এবং একসময় বিতর্ক করতেন বাংলাদেশের টেলিভিশনগুলোতে, টক শোতে, যার সপ্রাণ উপস্থিতি লক্ষ্য করা যায়। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে তরুণ রাজনীতিবিদ হিসেবে মানুষের স্বপ্ন থাকে যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। প্রথমে একটু জানতে চাই যে আপনি সেরকম একটা আদর্শিক জায়গা থেকে রাজনীতিতে এসেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, জনপ্রিয়তা বা অন্য অনেক বস্তুগত প্রাপ্তি আছে, সেরকম কিছু? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের আবির্ভাব বা এর উপস্থিতি, সরব উপস্থিতি, এটা কিন্তু পরিবর্তিত রাজনীতির কারণেই। এবং আপনি জানবেন যে ব্রিটিশ ভারতের সময় যে রাজনীতির উপস্থিতি ছিল তার থেকে একদিকে পাকিস্তান এবং ভারতের উদ্ভব ঘটে, কিন্তু বাংলাদেশের যে বুৎপত্তি এটা কিন্তু অবাস্তবতাই ছেয়েছিল। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নতুন দর্শন, নতুন স্বপ্ন নিয়ে আসলেন বাঙালির সামনে, যে স্বপ্নের কারণেই কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে উভয় যদি চিন্তা করেন তাহলে রাজনৈতিক একটা পরিবর্তন সেই সময় পরিলক্ষিত হয়, এবং সেই পরিবর্তিত রাজনীতির ধারাবাহিকতা ধরেই আমরা চাই যে যেই শক্তিশালী জাতিসত্তায় আমরা উদ্ভাসিত হওয়ার কথা ছিল সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো, সেই জন্য আমরা রাজনীতিতে আসা। আর আমি মনে করি রাজনীতি একটা সাত্ত্বিক ঘটনা, সুতরাং কিছু হওয়া, কেউ জানা বা কেউ স্বীকৃতি দেওয়া ভালো লাগে, তো জরুরি, কিন্তু এর জন্য রাজনীতি করা হবে না, বা যে আদর্শ নির্ভর রাজনীতিতে আমরা বিশ্বাস করি সেই বিশ্বাস দুর্বল হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং আমি বাংলাদেশের আজকে অমিত সম্ভাবনা দেখি, সেই অমিত সম্ভাবনাকে সত্যিকার অর্থে বাস্তবতায় যদি রূপান্তরিত করতে হয় তাহলে শুধুমাত্র উদ্যোগ, উদ্যম, শ্রম এর মাধ্যমে হলে সম্ভব না। এখানে নেতৃত্বের একটা এলিমেন্ট রয়ে গেছে। ৭.৫ কোটি মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্বাধীন দেশ তৈরি করার ক্ষেত্রে, একটা স্বাধীন বাঙালি মুক্ত জাতিসত্তায় উদ্ভাসিত হওয়ার ক্ষেত্রে। আজকে তার কন্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন একটা প্রবৃত্তিতে ভরপুর, উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আই গেস এই অভিযাত্রার প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের কিছু না কিছু ভূমিকা রাখার জায়গা আছে। নেতৃত্বের জায়গাটাকে যদি আমরা শানিত না করতে পারি তাহলে আপনি প্রবৃদ্ধি পাবেন, হয়তোবা উন্নয়নও পাবেন, কিন্তু মানবিক যে সমাজ, মানবিক যে রাষ্ট্র, ভালোবাসায় ঘেরা যে একটা জনপদ, এটা হয়তো আপনি পাবেন না। কিন্তু আপনি যে মানবিক স্বপ্ন বা মানবিক সমাজের কথা বলছেন, সেটির বিপরীতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এই শব্দযুগল কিন্তু সাংঘাতিক রকমের এক ধরনের জনপ্রিয়তা পেয়েছে, এবং এটি নিয়ে মানুষের এক ধরনের উৎকণ্ঠাও রয়েছে যে রাজনীতির মাধ্যমে যে নেতৃত্বের কথা আপনি বলছেন সেটি বোধহয় বাংলাদেশে অনুপস্থিত। সেই হতাশার বিপরীতে আপনার দৃষ্টিভঙ্গিটা একটু জানতে চাই। না, আমি তো একেবারেই হতাশ না। রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটা বড় অংশ ছিল, আপনার মনে আছে ৮০ দশকে দল পরিবর্তনের একটা রাজনীতি। আজকে ২০১৭ সালে এসে আপনি দেখবেন দল পরিবর্তনের রাজনীতি কিন্তু অলমোস্ট সমাপ্ত। বাঙালি সচেতন জনতা, বাঙালি, তারা এখন দল পরিবর্তন করা বা ক্ষেত্র পরিবর্তন করা বা শিবির পরিবর্তন করা ব্যক্তিকে আর গ্রহণযোগ্য মনে করেন না, তাদের পিছনে জনমত থাকে না। সুতরাং এটা একটা ইতিবাচক পরিবর্তন। আর রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছিল এই কারণে আপনি জানেন যে আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা ছিল সেটাকে স্তব্ধ করার জন্য বঙ্গবন্ধুকে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে সপরিবারে হত্যা করা হয় এবং জাতীয় ৪ নেতাকে পরবর্তীতে হত্যা করা হয় করে। হ্যাঁ, যার রাজনীতি করার কথা তিনি রাজনীতি করতে পারছিলেন না, যার ব্যবসা করার কথা তিনি ব্যবসা এবং রাজনীতি দুটোই করা শুরু করলেন। যিনি সামরিক বাহিনীর একজন চৌকস সৈনিক বা কর্মকর্তা হবেন, তিনি দেখা যাচ্ছে তার পেশাদার তো ছেড়ে দিয়ে রাজনীতির অঙ্গনে চলে আসলেন। এই ধরনের বৈপরীত্য যখন দেখা দিবে তখন সেখানে তো দুর্বৃত্তায়ন হবেই, কারণ আপনি তো জোর করে একটা জায়গা দখল করতে যাচ্ছেন, তো সেখানে পেশি শক্তি আসবে, অর্থ শক্তি আসবে, ক্ষমতার অপপ্রয়োগ আসবে। আমি মনে করি নাও বর্তমানে থিংস আর মুভিং টুয়ার্ডস এ ভেরি রাইট ডিরেকশন। দ্য রিজন বিং, আপনি বাংলাদেশের রাজনৈতিক পটে এখন দেখবেন বহু তরুণ প্রজন্মের তারুণ্যে উদ্দীপ্ত ভরপুর ব্যক্তিরা রাজনীতি করছেন, করতে চান, এই জিনিসটা চলে এসেছে। অনেক সময় প্রবীণ রাজনীতিবিদরা বলেন যে ব্যবসায়ীদের আধিক্য বেশি হচ্ছে, গণমাধ্যমে আসে, কিন্তু আমি এটাকে খারাপভাবে দেখি না। কারণ বর্তমান যুগের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গেলে যেই পরিমাণ শিক্ষা, যোগ্যতা,
পারঙ্গম হওয়া প্রয়োজন, সেখানে আমি মনে করি সমাজের জন্য কাজ করা যায়। এবং আজ থেকে 50-60 বছর আগের বিক্রয় ক্রয় নির্ভর যে ব্যবসা, তার থেকে অনেক দূর আমরা চলে এসেছি, সৃজনশীল ব্যবসার দিকে আমরা যাচ্ছি। সুতরাং সেখানে একটা বিবেকবোধের সংমিশ্রণ আসে। তো ওখান থেকে যদি কেউ রাজনীতি করেন, এতে কোনো সমস্যা নেই, এটা দুর্বৃত্তায়নকে মিটিগেট করবে। আপনি ভালো একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি রাজনীতি আসেন, এটা দুর্বৃত্তায়নকে মিটিগেট করবে। সো আমি ওই লক্ষণটা দেখি, তবে এটাকে ধরে রাখার ব্যাপার আছে। কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বাংলাদেশে যখন রাজনীতিবিদদেরকে নিয়ে কথা হয়, রাজনীতি নিয়ে যখন কথা হয়, তখন বারবারই একটা কথা আমরা শুনতে পাই যে পশ্চিমা গণতন্ত্র বা পশ্চিমা রাজনীতির যে ধারা, সেটির ব্যাপারে এক ধরনের কম্পারিজন দাঁড় করাতে চাই। আমি সেই কম্পারিজনে যাচ্ছি না, কিন্তু এখানে যে দেশে বসে আমরা কথা বলছি, সেখানে রাজনীতি করাটাই হচ্ছে রাজনীতিবিদদের প্রধান কাজ, ব্যবসাটা কিন্তু সেকেন্ডারি, বা অনেকে হয়তো ফুল টাইম রাজনীতি করেন। বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে সেই সংখ্যা এত কমে গেছে যে সেটি নিয়েও এক ধরনের হতাশা রয়েছে। আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে আপনি বলছেন যে এটা একটা প্যারাডাইম শিফট, এবং সেই পরিবর্তনের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। বিষয়টি কি এরকম? না, এটা কমে গিয়েছিল, এটা বাড়ছে। আপনি নতুন প্রজন্ম যদি দেখেন, প্রচুর পার্টিসিপেন্ট, এটা আর কিছুদিন পরে আরো বেশি পরিষ্কারভাবে প্রকাশিত হবে। আপনি আওয়ামী লীগ বলুন, অন্য সব বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুনের মুখের ছড়াছড়ি। সবাই সক্ষম, সবাই পারদর্শী আমি তা বলি না, কিন্তু অ্যাটলিস্ট নতুনের আসার যে চলনটা, সেটা হয়ে গেছে। এটা এক। 2 নাম্বার, পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের, আমি যদি আজকে যুক্তরাজ্যের কথা ধরি, এখানকার এমপিদের ব্যাপারে কি অভিযোগ নাই যে এমপি হওয়ার পরে তারা কনসালটেন্ট হয়ে বসে থাকেন বড় বড় কোম্পানি, যেখানে তারা তাদের জন্য লবি করেন? মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কংগ্রেসম্যান বা সিনেটর, সে তার রাজনীতির পাশাপাশি বড় পরিমাণ অর্থের বিনিময়ে যে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর হয়ে লবিং করেন, তো অবাস্তব না। শুধু ভালো খারাপ সব জায়গায় আছে। আর সবচেয়ে বড় কথা, আমি যুক্তরাজ্যের রাজনীতিকে কেন্দ্র করে বলতে চাই, 80 দশকে একটা চলচ্চিত্র বেরিয়েছিল, নাম হচ্ছে স্ক্যান্ডাল। এই চলচ্চিত্রটা দেখার যদি কোনো সুযোগ হয়, আপনি দেখলে বুঝবেন যে বাংলাদেশের রাজনৈতিক যেই দুর্বৃত্তায়ন বা অনাচারের কথা আমরা বলি, এই দুর্বৃত্তায়ন বা অনাচারের যে খুব অনুপস্থিতি এখানে আছে তা না, কিন্তু হয়তো বা এটা অতটা আওয়াজ তৈরি করে না, অতটা খালি চোখে দেখা যায় না, কিন্তু সাদার মাঝে কালো লুকিয়ে আছে, এটাই বাস্তবতা। আমাদের চেষ্টা করতে হবে পুরো জিনিসটাকেই শুভ্র করা। আর এখানে একটা জিনিস তো উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে দেখেন 1975 সালের 15 আগস্টের পরে মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তাকে কেন্দ্র করে যে অপরাজনীতির একটা গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনৈতিক পথে, তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত কারণে বা অকারণে একটা বাধা তো আছে, যার দরুন আপনি যে গুণগত মানের পরিবর্তন দেখতে চান যেইটুকু সময়ের ভিতরে, হয়তো বা ততটা স্বল্প সময় সেটা হচ্ছে না, কিন্তু এক সময় এই অপশক্তি তো পরাস্ত হবেই সম্পূর্ণভাবে। আমরা ইতিবাচক অপশক্তির রাজনীতির সূচনার কথা বলছেন, সে বিষয়ে আমি পরে আসছি, কিন্তু দুটো স্ট্রিম আমি দেখতে পাই বাংলাদেশের রাজনীতিতে। একটা হচ্ছে যে যারা রাজনীতি করতে গিয়ে রাজনীতির মঞ্চে গিয়ে ব্যবসায়ী হয়ে উঠেছেন, আবার আরেকটা গোষ্ঠী হয়তো আছে বা স্ট্রিম আছে, সেখানে হয়তো আপনাকে ফেলা যায় যে ব্যবসা করেছেন এক সময়, আপনার পেশা হচ্ছে ব্যবসা, এবং সেই ধারাবাহিকতায় আপনি রাজনীতিতে এসেছেন, যদিও আপনার পারিবারিক একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার বাবার একটা বড় পোর্টফোলিও রয়েছে রাজনীতিতে। দুটোকে আপনি কিভাবে দেখেন? মানে দুটোই কি ক্ষতিকর নাকি? রাজনীতিকে যদি আপনি ব্যবসায় পরিণত করেন তাহলে তো ক্ষতিকর, এবং এই ব্যক্তি বা ব্যক্তিদ্বয়কে বা ব্যক্তি সমূহকে কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত থাকতে দেওয়া যায় না, তাকে শাস্তি দিতে হবে রীতিমতো। কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন বা যে কোনো পেশাদার ব্যক্তি হন, পেশাজীবী ব্যক্তি হন, এবং রাজনৈতিকভাবে আপনার জাগরণের জায়গাটা যদি শক্তিশালী হয়, দৃঢ় সংকল্পের আপনি অধিকারী হন এবং সত্যিকার অর্থে সেবা করতে চান মানুষের, সেটাই তো রাজনীতি করার অধিকার আপনাকে দিবে। আপনি কোন পেশায় নিযুক্ত, এটা কিন্তু আপনাকে অধিকার দিচ্ছে। আপনি বাংলাদেশের বাঙালির জন্য কতটুকু নিবেদিত, তার জন্য কতটুকু অনুভব করেন, যেটা আমরা একটু আগে অনুষ্ঠানে আলাপ করলাম। একজন জেনারেল, তার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ জয় হতে পারে না, তার লক্ষ্য হচ্ছে সর্বনিম্ন সংখ্যক সিপাহী বা সৈনিকের আত্মদানের মধ্য দিয়ে জয় নিশ্চিত করা। অর্থাৎ তার মানে কি? তার মানে তিনি তার সৈন্যদের জন্য চিন্তা করেন, তাদেরকে ভালোবাসেন, কিন্তু বৃহত্তর স্বার্থে যুদ্ধে জয়ী হওয়ার জন্য কি বলে যে প্রাণ নেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। শুধু একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা কোন পেশায় যুক্ত আছেন তার থেকেও বড় কথা
যে ধারাবাহিকভাবে তিনি তার মানুষের প্রতি নিবেদিত কিনা, সেবা করতে চান কিনা, সৎ কিনা, এবং সংকল্প, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ সুবাতাস বইছে আপনি রাজনীতি করছেন, সংকট আসলো আপনি আবার গর্তে লুকিয়ে গেলেন, সেটা না। এই শর্তগুলো যদি ফুলফিল করা হয় তাহলে আমি রাজনীতি করার কোনো সমস্যা দেখি না। কিন্তু এই জায়গাটিতে অনেকেই ঢালাওভাবে সমালোচনা করে থাকেন যে অনেক ব্যবসায়ী আছেন তারা রাজনীতি করতে আসেন তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য। সেই বিষয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা বাংলাদেশে? না, সেটা তো হয়েছে। এখানে যেটা হয়েছে, দেখেন, মানি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন পলিটিক্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি ভারতে যান, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, এভরিওয়্যার ইন পলিটিক্স সাম অর দি আদার আপনার ধনবান ব্যক্তি রাজনীতির সাথে যুক্ত থাকে কোনো না কোনো ভাবে। তিনি একেবারে সামনে না আসুক, কিন্তু কন্ট্রিবিউটর হিসেবে, অর্থাৎ চাঁদা দেওয়া বলুন, পার্টির খরচপাতি চালানো বলুন, সাপোর্ট দেওয়া বলুন, সেই জায়গায় হলো, কিন্তু ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা, যেটা এদেশেও আছে এবং এটা স্বীকৃত একদম। এটা এদেশে আছে, স্বীকৃত একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ভারতেও আছে। ইনফ্যাক্ট ভারতে বহু রাজনীতিবিদ প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত, যারা আসলে বিশাল ধনকুবের। এটা পৃথিবীর শীর্ষ কয়েকজনের ভিতরেও এরকম পাওয়া যাবে। আমার কথাটা হচ্ছে, যেই ব্যবসায়ীরা রাজনীতিকে তার ব্যবসার জন্য ব্যবহার করেছেন, এটা কেন হয়েছে, এই সুযোগটা কেন আসলো, সেই জায়গাটা আমাদের যেতে হবে। ৭৫ সালের 15 আগস্টে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হলো, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ এবং স্বাধীনতাকামী মুক্তিপ্রেমী বাঙালির বিরুদ্ধচারণ করে এমন গোষ্ঠীকে যখন ঐক্যবদ্ধ করতে হলো, তখন ব্যবসায়ীদেরকে একটা উদাত্ত আহ্বান জানানো হয় যে তোমরা আসো, এমপি হও, মন্ত্রী হও, হ্যাঁ, এবং তোমাদের আরো ধন সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে রাজনীতিকে তোমরা, এই ক্ষমতাকে তোমরা ব্যবহার করতে পারো। এখন এই যে প্রসেস অফ করাপশন এবং মানুষকে দুর্নীতি পরায়ণ করে ফেলার যে একটা প্রক্রিয়া, হাতছানি, এটা একদিনে আপনি পরিষ্কার করতে পারবেন না। তবে আপনি এর মাঝেও অনেক ব্যবসায়ী দেখবেন যারা রাজনীতির মধ্যেই করেন। এটাও ঠিক, কিছু রাজনীতিবিদ আছেন যারা হয়তো বা সরাসরি বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যান। কিন্তু বর্তমান সরকার কিন্তু আপনি দেখবেন কোনো অপরাধের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজই কিন্তু নাই। তারা দে আর মেকিং শিওর যে যেই পর্যায়ে আপনি রাজনীতিবিদ হন, যেই পর্যায়ে আপনি ক্ষমতাবান ব্যক্তি হন, আপনার অন্যায় বিচার হবে। তবে এটা আমি বলতে চাই না যে বিচারহীনতাই 100 বছরের যেখানে বাস্তবতা বাঙালির জন্য, তা একদিনে আপনি একেবারে কি বলে ঐশ্বরিক একটা পরিস্থিতি তৈরি করবেন যেখানে প্রত্যেকটি বিচার হয়ে যাচ্ছে খুব স্বল্প সময়। বাট আমরা কাজ শুরু করেছি, এবং সবচেয়ে বড় কথা, আপনি এই যে নারায়ণগঞ্জের 7 হত্যাকাণ্ডের ঘটনা যদি দেখেন, সেখানে কিন্তু প্রধান যিনি অভিযুক্ত, তিনি রাজনীতির সাথে যুক্ত এবং অসম্ভব ধন সম্পদের অধিকারী। তিনি মূলত একজন ব্যবসায়ী, আপনি যাদের কথা ইঙ্গিত করছিলেন। পাশাপাশি আপনি দেখুন আবার সেখানে আরেকজন অভিযুক্ত আছেন, যিনি সেনাবাহিনীর কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আছেন। এই বিচারের রায়ের মধ্যে দিয়ে কি প্রমাণিত হলো যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, আপনার সম্পদ থাকতে পারে, আপনি ক্ষমতাবান হতে পারেন, কিন্তু আপনি কোন অপরাধের সাথে যুক্ত, এটা যদি শনাক্ত হয় তাহলে আপনি বিচারের বাইরে আর থাকবেন না। অর্থাৎ ওই যে ইনডেমনিটি বিলের যে বাস্তবতা, অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হবে না, 4 নেতা হত্যাকাণ্ডের বিচার হবে না, অথবা 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মানব সম্ভ্রম লুটে নেওয়ার যে অপরাধ, তার বিচার হবে না। অর্থাৎ সংবিধানের 12 এবং 38 অনুচ্ছেদ মোস্টলি যদি ভুল না করি, এবং কোলাবোরেটরস অ্যাক্ট উঠিয়ে দেবো, এই যে পরিস্থিতি, এটাকে আমরা ঘুরিয়ে ফেলেছি। এবং আজকে একেবারে টাইম লাইনে ঐতিহাসিকভাবে 1971 সাল থেকে রাজাকার, আলবদর, আল শামস, মতিউর রহমান নিজামী বলুন, আলী হাসান মুজাহিদ বলুন, বিভিন্ন পর্যায়ের যুদ্ধ অপরাধের সাথে যে জড়িত ছিল তাদের বিচার হচ্ছে। সমসাময়িক সময়ে যেসব রাজনীতিবিদরা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছেন, মনে করছেন যে তাদের কিছু করা যাবে না, তারা বিচারের সম্মুখীন হচ্ছেন, রায় হচ্ছে। আমার মনে হয় we should be very positive. Bangladesh is moving in the correct. কিন্তু আপনি যেহেতু রাজনীতি করেন, স্বাভাবিকভাবেই আপনি যে দলটি করেন তার সাফল্যের গল্পগুলোই আপনি আমাদেরকে শোনাবেন, কিন্তু এর বাইরে অনেক হতাশার জায়গা রয়েছে। আমরা দেখেছি যে সাংবাদিক হত্যাকাণ্ড হচ্ছে, সেগুলোর বিচার হচ্ছে না, এবং কোনটা বিচার হয়নি? যেমন সাগররুনির বিষয়ে আপনি দেখেন যে এত বছর হয়ে গেল, তারপরে খুব সম্প্রতি যে হত্যাকাণ্ডটি হয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, আমার মনে হয় আমার বলা একটু ভুল হয়েছে। লেটস ফিক্স ইট। ইংল্যান্ডে জ্যাক দ্য রিপার নামে একজন খুনি ছিল। তিনি, আপনি জানেন কতগুলো খুন করেছেন তার জীবদ্দশায়? না, জানি না। জ্যাক দ্য রিপারকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ আজ পর্যন্ত ধরতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জন এফ কেনেডি, তাকে যারা হত্যা করেছে তাদেরকেও ধরতে পারেনি। জনাব সাগর এবং জনাব রুনির যে হত্যাকাণ্ড,
এর হত্যাকারী ধরা পড়ছে না, এটাকে আমিও ব্যথিত, আমি এর বিচার চাই। তবে আমি আপনাকে যে গুণগত মানের পরিবর্তনের ব্যাপারটা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই বিনয়ের সাথে, সেটা হচ্ছে আর যাই কিছু খুনি শনাক্ত হওয়ার পরে বিচার হয় না, এই পরিস্থিতি আর বাংলাদেশে নাই। এই প্রসঙ্গে একটু বলি, আজকের যেটা আপডেট সেটি হচ্ছে আদালত থেকে যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন সাগররুনি হত্যাকাণ্ডের বিষয়ে যারা তদন্ত করছিলেন তাদেরকে আদালতে ডাকা হয়েছে এবং তাদের যে ব্যর্থতা সেগুলোকে খুব স্পষ্টভাবে নির্দেশ করা হয়েছে। তো আমরা কিন্তু বেশ ইনডাইরেক্টলি হলেও বলতে পারি যে এই যে তদন্তের যে ধীরগতি, যেখানে রাষ্ট্রের একটা ভূমিকা আছে, সরকার এখানে একটা ভূমিকা পালন করছে, সেই জায়গাটিতে বারবার কেন যেন আমি আবার ওই জায়গাটা আসছি। সাগররুনির তদন্ত সম্পাদিত হওয়া উচিত ছিল সফলতার সাথে। যারা তাকে হত্যা করেছে তাদেরকে এতদিনে অন্তরীণ করা উচিত ছিল, বিচারের আওতায় আনা উচিত ছিল। এই ব্যর্থতা অনস্বীকারযোগ্য। আমি এটা অস্বীকার করে নিজেকেও ছোট করতে চাই না, আপনাকেও ছোট করতে চাই না, বিবেকের সাথে তঞ্চকতা করতে চাই না। সাগররুনির হত্যাকারীদেরকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের তদন্ত করার সক্ষমতা শত দুর্বলতার পরেও আজকের দিনে যত অপরাধী শনাক্ত হচ্ছে, যেটা আগে তাদের বিচার হতো না, এখন তাদের বিচার হচ্ছে। অর্থাৎ আমরা একটা পজিটিভ জায়গায় এগিয়েছি। আপনি অন্যায় করেছেন, এটা শনাক্ত হলে আপনার বিচার হবে। এখন সাগররুনির বিচারটা হোক, এটা আমরা চাই। এবং আদালত এই ক্ষেত্রে যা করছেন এটাকে আমি সাধুবাদ জানাই। আরো বেশি প্রেশার ক্রিয়েট করা উচিত এবং অতি দ্রুত এই প্রবলেম রিজলভ হওয়া দরকার। আমি আসলে যেই জায়গাটায় যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের তো বিচারহীনতা ছিল সেলিব্রেটেড। অর্থাৎ সাগররুনির মতো শত শত হাজার হাজার ঘটনা বিচারহীনতার নামীয় যে রোগ তাতে আক্রান্ত হয়ে বছর বছর পড়েছিল। সেখান থেকে আপনি কি মনে করেন না যে কিছুটা হলো আমরা সামনে গিয়েছি? সব হয়েছে আমি তা বলি না। এবং আপনি যেটা বললেন যে আমি সরকারের শুধু সফলতার কথা বলবো, কেন আপনি আমাকে ব্যর্থতার কথা বলতে বলেন? আমি বলবো আপনাকে ব্যর্থতার কথা বলেন, যদি আমি নিজে বলবো না, আপনি জিজ্ঞেস করবেন। আপনি আপনার নিজের কাছে কোনটি মনে হয় যে গত 6-7 বছর 8 বছরে এই টার্মে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা কোনটি? আমি রাজনৈতিক ব্যর্থতার জায়গাটা বিশাল ব্যর্থতা দেখি। এখানে অনেক কাজ করার আছে। যেমন ধরেন 1975 থেকে 96 সাল পর্যন্ত খুবই সফলতার সাথে হুসেইন মোহাম্মদ এরশাদ, মেজর জেনারেল জিয়াউর রহমান, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী তারা একটা কাজ খুব সফলতার সাথে করেছে। সেটা হচ্ছে তাদের অপচেষ্টায় বঙ্গবন্ধুকে হত্যা করা সফলতা যতটা, জাতীয় চান্না থেকে হত্যা করা সফলতা যতটা, তার থেকে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে এই দীর্ঘ 28 বছরে তারা ওই সময়কার নতুন প্রজন্মকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে এই দেশ স্বয়ংক্রিয়ভাবেই স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বিশাল রাজনৈতিক অভিযাত্রা ছিল এবং বাঙালির যে হাজার বছর ধরে মুক্ত হওয়ার আকুতি ছিল, এর মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের স্বাধীন করল। এবং আমরা যে সত্যিকার অর্থে সাধারণ মানুষের মুক্তির কথাই চিন্তা করছিলাম, এই জিনিসগুলো ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে। এবং তৎকালীন নতুন প্রজন্মের কাছে মনে হলো যে এগুলো সবকিছু ছিল অবাস্তব, অপ্রয়োজনীয়। এবং গ্রাম তত্ত্ব বলুন, মেজর জেনারেল জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা বলুন, এই ধরনের কিছু অবাস্তব অলিক কথাবার্তা দিয়ে ব্রেইন ওয়াশ করা হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছি আমার জন্য একটু এইভাবে প্রাসঙ্গিক হবে। আপনি জানবেন যে বসনিয়া হার্জেগোভিনা এথনিক ক্লিনজিং হয়েছিল, অর্থাৎ জাতিগত নিধন প্রক্রিয়া চলেছিল। আমার দেশে জাতিগত নিধন চলেনি, আমার দেশে হিস্ট্রি ক্লিনজিং হয়েছে, অর্থাৎ ইতিহাস নিধন করা হয়েছে। এখন আমাদের ব্যর্থতা কোথায়? আমরা 2009 থেকে আজ অবধি নতুন প্রজন্ম কি তৈরি করতে পারছি যারা বাঙালির এবং বাংলাদেশের সত্যিকার ইতিহাস আত্মপরিচয়ে পরিচিত হবে? হ্যাঁ, কিছু ছেলে মেয়ে স্বতঃপ্রণোদিত ভাবে নিজ উদ্যোগে ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার চেষ্টা করছে। বাংলাদেশ কোন দিকে যাওয়া উচিত, বঙ্গবন্ধু কে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে, আমরা কোন 4টি ভিত্তির উপর নির্ভর স্বাধীন হয়েছে, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অভিযাত্রার মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক সমাজ গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই যে জিনিসগুলো হয়তো কেউ কেউ ধারণা নিচ্ছেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে আজকের দিনে নতুন প্রজন্মকে সংঘবদ্ধ করা এবং বাঙালির ওই স্বপ্নের সোনার বাংলার চেতনা উদ্বুদ্ধ করার যে কাজটি, সেটাকে আমরা করতে পেরেছি এখনো। তাহলে সেই জায়গায় হয়তো আমাদের কিছু ব্যর্থতা আছে। ব্যর্থতা স্বীকার করায় আমার দোষের কিছু নেই, কিন্তু হয় কি রাজনীতিতে আসলে 2+2=4 হয় না।
রাজনীতিতে 2+2 শূন্য হতে পারে, আবার 2+2 22 হতে পারে। অর্থাৎ আমাকে জিনিসটা এভাবে দেখতে হবে যে আমার শহরের কি যানজট সব চলে গেছে? যায়নি। কেন যায়নি? কারণ ঐতিহাসিকভাবে লাইসেন্স বিভ্রাট বলুন, গাড়ি চালানোর ক্ষেত্রে বিভ্রাট বলুন, মানুষের আইন অমান্যের অনীহা বলুন, এগুলো ঔপনিবেশিক বিস্তৃতি থেকে তৈরি হয়। কিন্তু আবার আমি যখন চিন্তা করি যে মেট্রো রেল হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, তখন মোটা দাগে উপর থেকে আমাকে বলতে হয় যে হ্যাঁ, আমার সরকার বা আমার দল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ সফল। সুতরাং আমি ব্যর্থ বললে আপনি খুশি হবেন তা কেন, যেটা সত্য সেটা বলবো। ধন্যবাদ আশিক রহমান। আমাদেরকে যেতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পরে আশিক রহমানের সঙ্গে আলাপচারিতা আমরা আবারও ফিরে আসছি। আশা করি সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশ থেকে এসেছেন, রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক রাশেক রহমান। রাশেক রহমান, আপনার সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সমসাময়িক বাস্তবতা এবং ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট থেকেও আপনি বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। আপনি উন্নয়নের কথা বলেছেন, আপনি বার্ডস ভিউর কথা বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে গণতন্ত্র চর্চা এবং সেটির সঙ্গে উন্নয়নের যে যাত্রা, সেটি তো কোনোভাবেই সাংঘর্ষিক হবার কথা নয়, কিন্তু আমরা পত্রপত্রিকা থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন আলোচনায় আমরা দেখলাম যে একটা গোষ্ঠী, গ্রুপ অফ পিপল, যারা নিজেদেরকে অ্যানালিস্ট বলেন, তারা উন্নয়ন নাকি গণতন্ত্র এটাকে পাশাপাশি দাঁড় করিয়েছেন। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনারা উন্নয়নের কথা বলে, অর্থাৎ বর্তমান সরকার উন্নয়নের কথা বলে গণতন্ত্রের যে পার্টিসিপেটরি যে স্পিরিটটা, সেটি থেকে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন? আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে গণতন্ত্র কি? আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের বক্তৃতা একটা লাইন শুনবেন, সেখানে তিনি বলেছেন, সংখ্যায় যদি তোমরা কমও হও, তোমাদের কথা যদি ন্যায্য হয়, তা আমরা মেনে নিব। এটাই ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সবকিছু হয় না, ন্যায্যতার ভিত্তিতে হয়, ন্যায়ের ভিত্তিতে হয়। গণতন্ত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেই সংজ্ঞায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা নির্বাচনের যে প্রক্রিয়া, একেই যদি আপনি গণতন্ত্রে সীমাবদ্ধ করেন, তাহলে আপনার কাছ থেকে গণতান্ত্রিক কোনো ইতিবাচক ঘটনা আর যাই হোক কোনো এলাকার জনগণ পাবেন না। 1861 থেকে 1865 সাল মার্কিন যুক্তরাষ্ট্রে আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে যখন গৃহযুদ্ধ হলো এবং সেই গৃহযুদ্ধে দাসপ্রথা উচ্ছেদের জন্য যে যুদ্ধে তারা জয়ী হলেন, তাহলে এটা কি গণতান্ত্রিক নয়? যুদ্ধ গণতান্ত্রিক হতে পারে, সংগ্রাম গণতান্ত্রিক হতে পারে, নির্বাচন গণতান্ত্রিক হতে পারে, সরকার গণতান্ত্রিক হতে পারে। গণতন্ত্র কি, এর নিহিত অর্থ যদি আমি না বুঝি, গণতন্ত্রের মধ্য দিয়ে আপনার জীবনে যদি পরিবর্তন না আসে, গণতন্ত্রের মধ্য দিয়ে আপনার যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, তাহলে 5 বছর পর পর আপনি ভোট দিচ্ছেন, সেখানেই গণতন্ত্র। আমি একটু আগে আপনার সাথে আলাপ করার চিন্তা করছিলাম, ব্যর্থতার কথা বলছিলেন না, গণতন্ত্রের সাথে মিলিয়ে নিয়ে আসি। কিছুদিন আগে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ নাসিম সাহেব, আমাদের সাবেক জাতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের সন্তান, তিনি বাংলাদেশের সবগুলো ফার্মাসির একটা নিয়ন্ত্রণের আওতায় আনতে চাইলেন। অর্থাৎ যার সরকারি অনুমতি নাই, তিনি ফার্মাসি হিসাবে তার কার্যক্রম চালাতে পারবেন না। আপনার কাছে এই উদ্যোগটা কেমন মনে হয়? যে কেউ এটি তো সাধুবাদ জানানোর কথা, তাই না? আচ্ছা, তো গণতন্ত্রে শুধু সরকার, শুধু বিরোধী দল কেন, গণতন্ত্রে আপনার ভূমিকা কি, গণতন্ত্রে আমার ভূমিকা কি? এই কাজটি যখন তিনি করতে গেলেন, সকল ফার্মেসিগুলো একসাথে মিলে কি করলো? হরতাল করলো। আপনি তাদেরকে আর নিয়ন্ত্রণের আওতায় আনতে পারলেন না। আজকে আপনি উন্নয়ন চান, প্রবৃদ্ধি চান, গণতান্ত্রিক ডিভিডেন্ড চান, মানুষের ভালো হোক চান, কিন্তু স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে ফার্মেসি, সে আপনাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিবে কিনা, তার সরকারের কাছে নিবন্ধন আছে কিনা, সেটাই আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না। কারণ সে যখন হরতাল করছে, তখন আমার জনগণের একটা অংশ আবার বলছে হরতালটা ঠিকই আছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের যে মনন,
আমরা আসলে কি ধরনের উন্নত জীবন চাই এই জায়গাগুলো ঠিক না করা পর্যন্ত গণতন্ত্রের ফলাফল আসলে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না। আর বাংলাদেশের সুধীজনরা যে গণতন্ত্রের কথা বলে ওই একই সুধীজনরাই কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমানকে সামরিক শাসনের স্বীকৃতি দিয়েছিলেন। একই সুধীজনরা হোসেন মোহাম্মদ এরশাদকে গণতান্ত্রিক পথকে রোধ করে দিয়ে সামরিক শাসনের ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছিলেন। ওই একই সুধীজনরা আবার 1/11-এর মতো অগণতান্ত্রিক কিছু প্রক্রিয়াও স্বীকৃতি দিয়েছিলেন। সুতরাং ওনাদের কাছ থেকে গণতন্ত্র যদি আমাকে শিখতে হয় বা আপনাকে বা আমাদের যদি শিখতে হয়, তাহলে আমার মনে হয় বয়ম গণতন্ত্র শিখব। সেটা কিরকম? ভোট দিবেন, ক্ষমতার পথ চেঞ্জ হবে, সেলুট পাওয়ার লোকের মুখের পরিবর্তন হবে, কিন্তু আপনারা আমার পকেট অথবা আপনারা আমার রান্নাঘরের চুলায় ডেকচিতে যে রান্না হওয়ার যে সবজি বা মাংস তার পরিমাণ বা গুণে কোনো পরিবর্তন হবে না। আপনার আমার ছেলে মেয়ের যে পরিচ্ছদ তাতেও কোনো গুণের পরিবর্তন হবে না। আপনার আমার ছেলে মেয়ে যেখানে লেখাপড়া করতে যাবে সেই শিক্ষার অবকাঠামোর কোনো পরিবর্তন হবে না। তার যে মনন তারও সঠিক বিকাশ হবে না। কিন্তু হ্যাঁ, গণতন্ত্র চলতে থাকবে, ভোট দেওয়া হবে, ভোট পরিবর্তিত হবে, সেখানে একটা অনির্বাচিত সরকারের অধীনে, এটাই তো তারা গণতন্ত্র বলতে চাচ্ছে। কিন্তু এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিরুদ্ধচারণ করে, অর্থাৎ গণ ছাড়া এক মুহূর্তের জন্য কোনো প্রক্রিয়া সেটা অগণতান্ত্রিক। এবং যেই প্রক্রিয়ায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় না, ন্যায় প্রতিষ্ঠিত হয় না, সেটি কখনোই গণতান্ত্রিক নয়। এই বোধটা আমার মনে হয় তৈরি করা প্রয়োজন। কিন্তু দেখেন, আপনারা এই যে গত যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এটি নিয়ে বিএনপির এক ধরনের বক্তব্য আছে, আপনারা আপনাদের জায়গাটা স্পষ্ট করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচনের জন্য তো কাউকে আটকে রাখা হয়নি, তারা যেহেতু আসেননি সেই দোষ তো আর আওয়ামী লীগের না। কিন্তু তারপরেও অনেকেই বলছেন যে নীতি নৈতিকতার বিচারে বা গণতন্ত্রের যে স্পিরিট, সেই জায়গাটিতে অর্ধেকেরও বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হওয়াটা এটি খুব সুখকর কোনো বিষয় নয়। মানে এটিকে যদি আরেকবার একটু বলেন। এই প্রশ্নটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবে বিনয়ের সাথে, অসম্ভব উষ্ণতার সাথে বেগম খালেদা জিয়াকে একসাথে মিলে নির্বাচনকালীন একটি যৌথ ঐক্যের সরকার গঠন করার প্রস্তাব করেছেন, এটা নিশ্চয়ই আমাদের সকলে মনে আছে। শব্দটা শুনুন, ঐক্যের সরকার। অর্থাৎ তত্ত্বাবধায়ক নিরপেক্ষ থেকেও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কার্যক্ষম একটা সরকার, ঐক্যের সরকার। প্রতিটি দলের রিপ্রেজেন্টেশন আছে, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া আছে। কিন্তু তিনি যেভাবে প্রত্যাখ্যান করেছেন, এরপরে তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বন্ধ রাখতে পারেন না। আমি কিন্তু এটা বলি না যে বিএনপি আসেনি আমরা খুব খুশি, বিএনপি আসলে খুবই ভালো হতো। কিন্তু একবার যদি আপনি পেট্রোল বোমা, নাশকতা, সন্ত্রাসের কাছে পরাস্ত হয়ে নির্বাচন প্রক্রিয়া পেছানো শুরু করেন, তাহলে তো তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, এই হয়ে যাবে আমাদের চল। যখনই আমাদের কিছু ভালো লাগবে না তখনই আমরা সন্ত্রাসকে বেছে নিব। কিন্তু মিস্টার রহমান, তাদের তো একটা লেজিটিমেট গ্রাউন্ড ছিল যে এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি সম্ভব না, সেটা তো মীমাংসিত বিষয় না, এটা তো এখনো অমীমাংসিত। আবারও ভুল করছেন, আপনার কথায় ভুল আছে। আই এম সরি টু পয়েন্ট দ্যাট আউট। এই সরকার বলে তো কোনো কথা ছিল না, ঐক্যের সরকার ছিল। এই সরকারে তো বেগম খালেদা জিয়া নাই, এই সরকারে তো ওনার কোনো মন্ত্রী নাই। আমাদের প্রস্তাবনা ছিল 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচন পরিচালিত হবে এমন একটি সরকার দিয়ে, যেই সরকারে বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাদের উভয়ের দল সম্মানের সাথে আনুপাতিক বা তার থেকে বেশি অনুপাতে মন্ত্রিসভা গঠন করার মধ্যে দিয়ে নির্বাচনটি পরিচালিত করবে। সুতরাং এটা তো এই সরকার হচ্ছে না, এটা নতুন ঐক্যের সরকার হচ্ছে। এখন ওই প্রস্তাবনা আপনার ভালো না লাগতে পারে, আপনি যদি নৈতিকতার কথা বলেন তাহলে আমাকে কখন আসতে, আপনার ওই প্রস্তাবনা ভালো না লাগতে পারে, তাহলে আপনি আমার নিমন্ত্রণটি গ্রহণ করুন, আপনি আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসুন, এসে আপনি সামনাসামনি আমার হাত ধরে বলুন যে দেশ ও জাতির স্বার্থে আমি মনে করি ঐক্যের সরকারের থেকে অন্য কোনো ধরনের সরকার হওয়া ভালো। আপনি সেটা করছেন না। রাজনীতিতে ডায়ালগ, আলাপ আলোচনার তো কোনো বিকল্প নাই। এখন যেই কারণেই হোক, আপনি যখনই আলাপ আলোচনা পরিত্যাগ করে সন্ত্রাসকে বেছে নেবেন, তখনই আপনি আর গণতান্ত্রিক নন, তখনই আপনি আর রাজনৈতিক নন। ঘটনাটা তো এখানে তাই হয়েছে। আর নৈতিকতার কথা বলছেন, ঐক্যের উপরে নৈতিকতা কি? উনি বলতে পারতেন যে আমি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে খুশি না, আপনি আমাকে সামরিক মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেন, বলতে পারতেন। কিন্তু আপনার যেতে হবে, তো আলাপটা করতে হবে। আপনি আমাকে আহ্বান জানিয়েছেন আপনার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য,
আমি আপনার সাথে আলাপ আলোচনা করে আমি অনুষ্ঠানে ক্যামেরার সামনে বলতে পারি আপনার কথায় ভুল আছে, আপনি বলতে পারেন আমার কথায় ভুল আছে, এবং বিনয়ের সাথে তা গ্রহণ করাটাই উচিত। সেখানে নৈতিক একটা জায়গা দৃঢ় হবে। কিন্তু আপনি আমাকে আহ্বান জানালে আমি আসলামই না ক্যামেরার ভয়ে। এই নৈতিকতা কোথায়? এবং মাইন্ড ইউ, এটা হয়তো আমাদেরই ব্যর্থতা। ওই সরকার এই সরকার ভুল, ঐক্যের সরকার, সেটাই ছিল প্রস্তাবনা, জনপ্রতিনিধিত্বশীল ঐক্যের সরকার। কিন্তু নির্বাচন কমিশন নিয়ে যে সংকট, সেই সংকটটা তো অ্যাপারেন্টলি নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেতে যাচ্ছেন বা পেয়েছেন, তারপরেও কিন্তু কাটছে না। কেননা তার বিরুদ্ধে অলরেডি বিএনপির পক্ষ থেকে অভিযোগ এসেছে। আমরা গতকালকে দেখলাম যে তিনি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারেই তাকে পছন্দ করা হয়েছে, সেটি বলেছে বিএনপির থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে। এবং অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি জনতার মঞ্চের সঙ্গেও যুক্ত ছিলেন, কাজে তার একটি দলীয় বা একটা রাজনৈতিক আইডিওলজিক্যাল জায়গা রয়েছে যেটা খুবই ডিস্টিংক্ট। সাংবাদিক হিসেবে আপনার কাছে কোনো দালিলিক প্রমাণ কি আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন ইচ্ছার কারণে তিনি হয়েছে? না, এটি তারা ক্লেম করছে। এটা তো এই যে ব্লেম গেম, একে অপরকে দোষ দেওয়া, সন্দেহ প্রবণতা, এ তো বহু বছরের ঘটনা। এ দেখে আমরা কেন বিস্মিত হচ্ছি? এটা থাকবে। তবে প্রধান নির্বাচন কমিশনের জনতার মঞ্চের সাথে যেই সম্পর্কিত সংবাদ আসছে, আমি সেই বিষয়ে একটা কথা বলতে চাই। উনি কি জনতার মঞ্চের সংগঠক ছিলেন? উনি কি জনতার মঞ্চের কর্মী ছিলেন? জনতার মঞ্চ কেন হয়েছিল? বাংলাদেশ সরকারের প্রত্যেকটি সচিব, একজন দুজন নয়, প্রত্যেকটি সচিব যখন নিরাপত্তাহীনতায় ভুগলেন এবং মনে করলেন এই অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না, তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জনতার মঞ্চে উপস্থিত হয়েছে। অর্থাৎ তারা সংগঠক ছিলেন না, তারা কর্মী ছিলেন না, কিন্তু তারা সেখানে উপস্থিত হয়ে জানান দিয়েছেন যে জনগণের জন্য, দেশের জন্য এমত অবস্থায় রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এবং জনতার মঞ্চের সেই ফলাফলকে মেনে নিয়েছেন বলেই তো বেগম খালেদা জিয়ার সেই সরকারের থেকে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা সরকার, অর্থাৎ বেগম খালেদা জিয়া জনতার মঞ্চের যে দাবি তাকে তো স্বীকৃতি দিয়েছেন। কি হিসাবে স্বীকৃতি দিয়েছেন? এটা কি বিএনপি বিরোধী দাবি এই হিসাবে স্বীকৃতি দিয়েছেন? তিনি স্বীকৃতি দিয়েছেন যে জাতির স্বার্থে সামগ্রিক কল্যাণে জনতার মঞ্চ থেকে যে আওয়াজ উঠেছে তা মেনে নেওয়া উচিত, অর্থাৎ সামগ্রিক একটা দাবি। সেই সামগ্রিক দাবিতে যদি বাংলাদেশের সচিব পর্যায়ে 60 জন ব্যক্তি উপস্থিত থাকেন, সকলেই কি আওয়ামী মনে হয়? আপনি একজন সচিবের নাম বলুন তো যিনি জনতার মঞ্চে যাননি এবং যিনি পরবর্তীতে বিএনপি সরকারের সময় সচিব হননি বা ভালো অবস্থায় ছিলেন না। সো জনতার মঞ্চ ছিল জাতীয় স্বার্থে একটা সামগ্রিক ব্যাপার, একটা এটাকে আমরা অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ভাষা বলি গ্রিডলক সিচুয়েশন ছিল, সেটা থেকে ছুটে আসার জন্য আপনার 1971 সালের যে যুদ্ধ, অবভিয়াসলি অনেক লোক হাতে অস্ত্র নেন নাই, অনেক লোক কাউকে সাহায্য করেননি, কিন্তু মনে মনে পাকিস্তানি চেয়েছেন, বাংলাদেশটা নাই। তার চোখে কিন্তু যে মুক্তিযুদ্ধ সে সবসময় খারাপ। এখন 15ই ফেব্রুয়ারি নির্বাচনকে প্রতিহত করতে হবে, অগণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিহত করতে হবে, তার জন্য দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলের একটি ঐক্যবদ্ধ মঞ্চ। সেখানে বাংলাদেশের সকল সচিব, একজন নয়, উনি নয়, সকল সচিব, সকল যুগ্ম সচিব সকলেই অবস্থান করেছেন। সেটা দিয়ে আপনি পার্টিজান কিভাবে হিসাব করবেন? সেটা দিয়ে আপনি সচেতনতা হিসাব করতে পারেন যে তিনি একজন সচেতন ব্যক্তি। এবং ওই জনতার মঞ্চে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা কোনো ব্যক্তি কি আজকে বিএনপিতে নেই? আমি তো এখানে নাম বলতে পারি, আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সে কি জনতার মঞ্চের সাথে যুক্ত ছিল না? সে কি এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক নয়? কিন্তু বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে না যে জনতার মঞ্চের পুরো বিষয়টি আপনাদের পক্ষে গেছে, এই কারণে সেটি এক ধরনের পক্ষে তো কারো পক্ষে যাবে। আমি তো এরকম ঘটনা কিন্তু আরো ঘটেছে। আপনি হয়তো উত্তরা ষড়যন্ত্রের কথা আপনার মনে আছে, যেখানে বিএনপি পন্থী সচিবরা বা আমলারা সেখানে জড়ো হচ্ছিলেন না, কিন্তু মাহমুদুর রহমান সেটির নেতৃত্বে ছিলেন। আমার মনে হচ্ছে ওই জায়গায় আমরা খুব ভুল করে ফেলছি। জনতার মঞ্চ সূর্যালোকের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে আজান দেওয়ার মধ্য দিয়ে জাতি দেশের ক্রান্তি লগ্নে একটি সমস্যাকে সমাধানের দিকে নেওয়ার জন্য সংগঠিত হয়েছিল। এটি কোনো চক্রান্ত নয়। কিন্তু উত্তরার যে ঘটনা, সেটির প্রকার প্রকৃতি, ঘটনার স্থল, সময় এবং এজেন্ডা যদি আপনি হিসাবে নেন, তাহলে এটি চক্রান্ত ছাড়ার কিছু না। একজন সরকারি কর্মকর্তা দেশ ও জাতির জন্য তার চৈতন্যোদয় হতে পারে, কিন্তু সেটা চক্রান্তের মধ্য দিয়ে হবে না। সো জনতার মঞ্চ আর আমার মনে হয় উত্তরার সেই সম্মিলন,
এটাকে মেলানো বোধহয় ঠিক হচ্ছে না, এটা অবিচার হয়ে যাচ্ছে। যদি সেটা ব্রডার ইন্টারেস্টের জন্য হয় বা সামষ্টিক সেই ভালোর এজেন্ডা জন্য তো যদি পত্রিকায় হয়। এসেছে, আমি তো সেখানে ব্রডার কোনো ইন্টারেস্ট দেখিনি। আমি দেখেছি যে সেখানে সরকারি কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন যে অমুক সরকারি প্রতিষ্ঠানকে অচল করে দেওয়ার জন্য, অমুকটাকে ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য তারা একসাথে হয়েছিল। সে তো চক্রান্ত ছাড়া কিছু না। আর জনতার মঞ্চে তো কোনো কিছুকে ডিসফাংশনাল করা না, বলা যে দেশে ওই পরিমাণ নিরাপত্তা নাই, ওই পরিমাণ ঐক্য সংহতি নাই যেখানে একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে। দুটার ভিতরে আকাশ পাতাল। তুমি যদি খুব একাডেমিক জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে আমলাদের যে কোড অফ প্র্যাকটিস, হ্যাঁ, সেটি থেকে বের হয়ে এসে অনেকটা রাজনৈতিক বিষয়ে তাদের মতামত প্রদান করা বা সম্মিলিত হওয়া, যদি সেটা দেশের সম্মিলিত অর্থেই হয়, সেটা কি উচিত কিনা? কোড অফ কন্ডাক্ট তো পারে না, হয়তো বা উচিত না, কিন্তু দেশের ক্রান্তি লগ্নে 1971 সালেও বাঙালি বহু কর্মকর্তা যারা পাকিস্তান সরকারের অধীনে কাজ করতেন হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। এখন ওই কোড অফ কন্ডাক্ট তো কোড অফ কন্ডাক্টে ছাপিয়ে যায়। শুনেন, সংবিধানে অনেক আইন, কোড অফ কন্ডাক্টে অনেক আইন, কিন্তু সবচেয়ে বড় আইন কি জানেন? সংবিধান পরিষ্কার বলা আছে, এমন কোনো আইন যা রাষ্ট্রের নাগরিকের মানবিক অধিকারের বিরুদ্ধচারণ করে তা স্বয়ংক্রিয়ভাবে হবে বাতিল, এবং এমন কিছুই আপনি করতে পারেন না প্রণীত আইন ব্যবহার করে যেখানে রাষ্ট্রের জনগণের স্বার্থ হবে ক্ষতিগ্রস্ত। ওটাই যদি যান, তাহলে তো আপনি কিছু কিছু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে বইয়ের পাতায় কি লেখা আছে এটা দিয়ে আপনি হিসাব করতে পারবেন না। স্যার, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আর সবচেয়ে বড় কথা, যাকে নিয়ে কথা হচ্ছে, তিনি বিভিন্ন সময় চাকরি করেছেন, সফলতার সাথে চাকরি করেছেন। যদি সত্যি তিনি রাষ্ট্রবিরোধী হতেন, তাহলে তাকে অন্য যারা আজকে বিএনপি কথা বলছেন তারাও রাখতেন না, তারা চাকরিচ্যুতই করতেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই রাজনৈতিক দল এখন আমাকে একটা ক্ষমতায়। কথা জিজ্ঞেস করেন, জি, আজকে একজন মুক্তিযোদ্ধা যদি প্রধান নির্বাচন কমিশনার হতো, কিন্তু ধরেন সরকারি কর্মকর্তা, তাহলে কি বিতর্ক হতো? আমার প্রশ্নটা আসলে বুঝিনি, যদি আরেকবার একটু বলেন। ধরেন একজন সাবেক সচিব, তিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন, কিন্তু 1971 সালে তিনি সক্রিয়ভাবে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। সেটাই তো হয়েছে এবার। হ্যাঁ, তাহলে কি বিতর্ক আসলে ঠিক? না, এখন একজন মুক্তিযোদ্ধা যে সবসময় ভালো কাজ করবেন বা তিনি যে সবসময় যে বিতর্কের মধ্যে, বিষয়টা এরকম নয়। দ্যাট ইজ আনাদার থিং। আমি অ্যাজ এ কোয়ালিফিকেশন বলছি। হ্যাঁ, অফ কোর্স এটা তো মুক্তিযুদ্ধ করাটা কি আপনার যোগ্যতার সাথে যুক্ত হয় কি? আমি অন্যদের কথা জানি না, আমার কাছে তো এটা অবশ্যই এটা ইতিবাচক। আমি যদি কোনো ব্যক্তিকে নিয়োগ করি, আমি তো মনে করি এই দেশের স্বর্ণ সন্তান যিনি মুক্তিযোদ্ধা, সেটা তার যোগ্যতায় একটা অন্য একটা ব্যতিক্রমী একটা আঙ্গিক রাখবে। সেই বিবেচনাতে আগামী নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, সেটা নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি মনে করি খুবই ভালো নির্বাচন হবে। এর কারণ হচ্ছে, ওই যে আপনাকে আগে বলেছি, গণতন্ত্র শুধু সরকার আর বিরোধী দলের সীমাবদ্ধ নয়, এখানে জনগণেরও ভূমিকা আছে। সুতরাং আপনি নির্বাচন যেটা, এই নির্বাচনের ক্ষেত্রে আপনি প্রধান নির্বাচন কমিশনার সবকিছু করে দিবে এটা মনে করলে কোনোদিন নির্বাচন ভালো হবে না। একটি নদীর দুটি প্রবাহ প্রতি প্রবাহ, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল দুজনে একসাথে যখন নির্বাচনী মিথস্ক্রিয়ায় যুক্ত হবেন, তখন সেখানে স্বয়ংক্রিয়ভাবে উদ্দীপনার মধ্য দিয়ে জনগণ এসে অংশগ্রহণ করবে, এবং এই প্রবাহে তখন দেখা যায় যে আসলে কাকে নিয়ে আপনি চিন্তিত, কাকে নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত, এসব সবকিছুই ভেসে চলে যায়। জনগণের বানের প্রবাহের কাছে আসলে কিছুই না। আমি মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি সত্যিকার অর্থে যদি নিবেদিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে আমরা আগামী দিনে আরেকটি সুষ্ঠু নির্বাচন অবশ্যই। নির্বাচন কমিশন নিয়ে আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাই একটু এইভাবে, যে নির্বাচন কমিশন তো একটি কাঠামোর ভেতর দিয়ে পরিচালিত হয় এবং ধরা হয়ে থাকে সেই কাঠামোটি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তারপরেও আমরা জানি যে তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, এবং সেই সীমাবদ্ধতার কারণে অনেক কারণেই সরকারের যে রাষ্ট্রযন্ত্র সেটির উপর তারা নির্ভর করে থাকে। কিন্তু এই কমিশনটিকে শক্তিশালী করার পেছনে আওয়ামী লীগের বলছি না, মানে আওয়ামী সরকারকে বলছি, সরকারের যে ভূমিকাটি রাখার কথা ছিল, আপনি কি খুব অনেস্টলি বলবেন যে সেই ভূমিকাটি তারা পালন করেছে? অবশ্যই, অবশ্যই, কেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা খুব স্থূল জিনিসগুলো বিশ্লেষণে নিয়ে আসি। নির্বাচন কমিশন, পৃথক বাজেট, পৃথক আইন। আরে ভাই, পৃথক বাজেট, পৃথক আইন তো বিবর্তনের অংশ। নির্বাচন করতে করতে ভুল ত্রুটি বার হবে, সেটা নিয়ে দাবি দেওয়া আসবে, আন্দোলন হবে, সংগ্রাম হবে, পর্যায়ক্রমে আস্তে আস্তে ঠিক হবে। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচনের সদিচ্ছা আপনার আছে কিনা। সেটা আওয়ামী লীগের জন্য যেমন সত্য, বিএনপির জন্য সত্য।
আজকে নির্বাচন শুরু করার পরে যদি হঠাৎ করে বিএনপি বলে যে আমি কালকের থেকে নির্বাচনী মাঠে নাই, তাহলে সেই নির্বাচনী মাঠে যত শক্তিশালী প্রধান নির্বাচন কমিশনের আপনি দেন বা নির্বাচন কমিশন আপনি দেন, সেখানে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? পৃথিবীতে কিছু প্রাকৃতিক নিয়ম আছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। যেটা বললাম, নদীর প্রবাহ প্রতিপ্রবাহ। এখন যদি প্রতিপ্রবাহ না থাকে, তাহলে সেই নদী তো জীবিত থাকবে না, তো মৃত্যুবরণ করবে, তাই না? এখন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন হাফ হার্টেড ভাবে, তারপরে যাই বসান, যত আইনি করেন, কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে সদিচ্ছা আছে কিনা। হ্যাঁ, গুণগত মানের উন্নয়নের কোনো সীমাবদ্ধতা নেই, আরো অনেক আইন প্রণয়ন করা দরকার। কথায় কথায় ভারতের টিএন সেশনের কথা বলা হয়, টিএন সেশন ছাড়া আর কোনো নির্বাচন কমিশনার ছিল না। ভারতে নির্বাচন সহিংসতা হয়নি, ভারতে হানাহানি হয়নি বা এখনো হয় না। আসল কথাটা কি, যে মানুষ, সরকার যন্ত্র, নির্বাচন কমিশন, বিরোধী দল, গণমাধ্যম সকলকে মিলে একটা অদৃশ্য ছন্দের মধ্য দিয়ে একটা বিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে সত্যিকার সমস্যাগুলো আমাদের চোখে ধরা পড়বে। স্থূল সমস্যা দিয়ে আমরা খুব একটা বেশি এগোতে পারবো না। আপনি অস্ত্রোপচার করবেন, হ্যাঁ, আর উন্নত বাতি দরকার, আর উন্নত কাঁচি দরকার, সব ঠিক আছে, কিন্তু আপনি চিকিৎসায় যদি পারঙ্গম না হন, আর চিকিৎসায় পারঙ্গম হওয়ার পরে রোগী অসুস্থ হওয়ার পরে ঠিক সময় যদি না পৌঁছান, তাহলে যত যা কিছু আপনাকে দেওয়া হোক, রোগী তো বাঁচবে না। এটাই বাস্তব। ধন্যবাদ। আমরা অন্যান্য প্রসঙ্গ নিয়ে আসবো। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পরে আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্টে আবারও ফিরে আসছি রাশেক রহমানের সঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন রাশেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক এবং সাবেক বিতার্কিক, একসময় ডিবেট করতেন এবং টকশোগুলোতে যার অত্যন্ত সুদৃঢ় বক্তব্য আমরা পেয়ে থাকি বাংলাদেশের টকশোতে, তিনি আজকে লন্ডনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুক্ত সংলাপে। রাশেক রহমান, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই নির্বাচন কমিশন থেকে। প্রসঙ্গটা হচ্ছে দুর্নীতি। আপনি জানেন যে বাংলাদেশে যে অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে, এটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই, অনেক বড় ভলিউমের কাজ হচ্ছে, কিন্তু সেটির পাশাপাশি অনেকটা সমানুপাতিকভাবে দুর্নীতির স্কেলও অনেক বেড়ে গেছে বলে অনেকে অভিযোগ করে থাকেন। এটা একদিকে হচ্ছে রাজনৈতিক অভিযোগ, আরেকটি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের পারসেপশন তৈরি হচ্ছে যে বাংলাদেশটা দুর্নীতির ছেয়ে যাচ্ছে। এবং এটির বাইরে টিআইবির রিপোর্ট তো রয়েছে, বা এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট বডি রয়েছে যারা এই বিষয়ে তাদের যে অবজারভেশন সেটি দিয়ে থাকেন। দুর্নীতির বিষয়ে কি আপনার কোনো ডিফেন্স আছে, যে এই সরকারের সময়টাতে দুর্নীতির মাত্রা নিয়ে আপনার? আপনাকে ধন্যবাদ। আমি দুর্নীতির ব্যাপারে ডিফেন্স কেন থাকবে আমার? দুর্নীতি তো বাংলাদেশে আছে, এটা তো আমি অস্বীকার করি না। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হয় যে না, আওয়ামী লীগের পক্ষ থেকে এটা কখনো বলা হয় না দুর্নীতি নাই। না না নাই সেটা না, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, এই যে চ্যাপ্টারটা, তারা যে গবেষণা করছেন সেই গবেষণার তথ্য উপাত্ত বিদেশে যাচ্ছে, এবং যেই মেথোডোলজিতে, অর্থাৎ সমাজ বিজ্ঞানে বা অর্থনীতিতে আপনার কিছু মেথোডোলজি আছে গবেষণা করার, যেই মেথোডোলজিতে এই গবেষণা করা হচ্ছে সেটি গ্রহণযোগ্য নয়, ত্রুটিযুক্ত, অর্থাৎ যাকে যেভাবে দেখানো লাগছে সেভাবে তারা দেখাচ্ছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে স্বচ্ছতা বৃদ্ধি হয়েছে, স্বচ্ছতা বৃদ্ধি হওয়ার মানে দুর্নীতি কমে আসা। দুর্নীতি নাই এটা কখনো আওয়ামী লীগ বলছে না, এবং আপনি দেখবেন আমাদের দলীয় বহু বড় বড় নেতা দুর্নীতি দমন কমিশন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় ইতিবাচক ব্যাপার হচ্ছে আজকে বাংলাদেশের জন্ম 46 বছর, এই 46 বছর অ্যান্টি করাপশন কমিশন, অর্থাৎ দুর্নীতি দমন যে কমিশন, তার বারান্দায় কয়জন মন্ত্রী বা কয়জন এমপিকে আপনি হাঁটতে দেখেছেন? আজকে তো অ্যাটলিস্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার থাকাকালীন সময়ে বড় বড় মন্ত্রী, সচিব, এমপি তারা তাদের সম্পদের ফিরিস্তি দেওয়ার জন্য, তারা যে দুর্নীতিগ্রস্ত না সেটা প্রমাণ করার জন্য দুদকে যাওয়া আসা করছে, কিছু কিছু ক্ষেত্রে জেলেও যাচ্ছেন। সুতরাং এগুলো সবই পজিটিভ মুভমেন্ট। হ্যাঁ, দুর্নীতি দূর করার ক্ষেত্রে আমাদের যে গতি আছে সেই গতিকে বাড়াতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরো বৈজ্ঞানিক বুদ্ধিদীপ্ত ভাবে দুর্নীতিকে আমাদের মোকাবেলা করতে হবে, এটা আমি অস্বীকার করছি না। তবে শুনেন, অর্থনীতিতে এটা একটা কথা আছে, টিনপট কেস বলে, আর কয়েকটা কেস বলে, আমার মনে নেই। একটা অর্থনীতি যখন দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে যায় তখন সেখানে দুর্নীতি বৃদ্ধি পায়। প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতি কি রাষ্ট্রের প্রণোদনায় হচ্ছে নাকি ব্যক্তির প্রণোদনায় হচ্ছে? মেজর জেনারেল জিয়া রহমানের সময় থেকে শুরু করে তারেক জিয়া, খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদের সময় যে দুর্নীতি হতো সেগুলো ছিল রাষ্ট্রীয় প্রণোদনার মধ্য দিয়ে। আজ দুর্নীতি আছে, তবে সেই দুর্নীতি রাষ্ট্রীয় প্রণোদনায় নাই,
ব্যক্তি প্রণোদনায়, অর্থাৎ আপনি রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করবেন এই ব্যাপারটা আপনি বন্ধ করার চেষ্টা করছেন বা বন্ধ করতে পেরেছেন। এখন এটাও বাস্তবতা যে 46 বছরে বাঙালি যথেষ্ট শক্তিমান প্রভাবশালী হয়েছে। ব্যক্তি প্রণোদনা এখন যে দুর্নীতি হয় সেটারও মাত্রা অনেক সময় হয়তো বড় হতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে প্রাতিষ্ঠানিক যে কালো থাবা তার থেকে আমরা বেরিয়ে আসছি কিনা। সেই জায়গায় আমি একটা কোয়ালিটেটিভ ইম্প্যাক্ট, একটা পজিটিভ দিক আমি দেখি। এবং আপনি গণমাধ্যমগুলোতে দেখবেন যে তিতাস গ্যাস থেকে শুরু করে ওয়াসা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দুর্নীতি দমন কমিশনের যে টিমগুলো যাচ্ছে সার্ভেলেন্স করার জন্য, এবং বিভিন্ন বড় বড় পদস্থ কর্মকর্তারা কিন্তু গণমাধ্যমে আসছে যারা দুর্নীতির কারণে দায়গ্রস্ত হচ্ছেন, অভিযুক্ত হচ্ছেন এবং তারা আইনের সম্মুখীন হচ্ছেন। এগুলোকে আমি পজিটিভ ভাবেই দেখি, তবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আপনি যেটিকে ব্যক্তি প্রণোদনায় দুর্নীতির কথা বলছেন, সেখানে তো আমরা কখনো কখনো দেখেছি যে এই অভিযোগ এসছে যে এটি রাষ্ট্র প্রণোদিত। যেমন ধরা যায় প্রয়াত সঞ্জীব সেনগুপ্তর যে মন্ত্রণালয় ছিল, উনি যে মন্ত্রণালয় ছিলেন রেল মন্ত্রণালয়, সেই রেল মন্ত্রণালয়ের দুর্নীতির যে বিস্তার সেটি যখন বারবার পত্রিকায় আসে, সেটি তো মন্ত্রণালয় পর্যায়ে, অর্থাৎ সেটি তো রাষ্ট্র এক ধরনের পৃষ্ঠপোষকতা করছে। প্রথম কথা হচ্ছে আমি বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করি না যে জনাব সুরঞ্জিত সেনগুপ্ত এই ধরনের কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। এক, দুই নাম্বার, আমার মনে হয় প্রাতিষ্ঠানিক প্রণোদনা এবং ব্যক্তি প্রণোদনা দুটোকে আলাদা করতে পারা দরকার। আমি আপনাকে ছোট একটা প্রায়োগিক উদাহরণ দিতে চাই। 2001 সাল থেকে 2006 সাল যখন বিএনপি এবং জামাত ইসলামী ক্ষমতায় ছিলেন, তখন বাংলাদেশে চাল আমদানি করার জন্য, গম আমদানি করার জন্য, চিনি আমদানি করার জন্য যে টেন্ডার ফ্লোট করা হতো, সেই টেন্ডারের কিছু শর্ত এমন ভাবে করে দেওয়া হতো যে আপনি ছাড়া আর কেউ এই টেন্ডারের কাজ পাবেন না। অর্থাৎ আগের থেকে আপনার সাথে কথাবার্তা বলে সরকার এমন কিছু শর্ত দিয়ে দিচ্ছে যে আপনি এই 1000 কোটি টাকার কাজ পাবেন। সেটা কি এখন হচ্ছে না? কুইক রেন্টাল, আমি আসছি, এটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রণোদনার মধ্য দিয়ে দুর্নীতি। হ্যাঁ, এখন কুইক রেন্টালের কথা বলছেন, সেই সময় বাংলাদেশের যে অবস্থা ছিল, সেই সময় আমরা যদি ওয়ার ফুটিং অর্থাৎ যুদ্ধ অবস্থা ঘোষণা করে যদি বিদ্যুতের পরিস্থিতিগুলো মোকাবেলা না করতাম, তাহলে আজকে আমরা কোথায় থাকতাম? আজকে আমরা 15,000 মেগাওয়াট তৈরি করছি, যেখানে বিএনপির বিদ্যুৎ তৈরি করার কথা ছিল সে তৈরি না করার পিছন দিকে গেছে। কিছু কিছু জায়গায় আমরা বাধ্য হয়েছি ড্রাস্টিক কিছু অ্যাকশন নিতে। তবে এখন কিন্তু কুইক রেন্টালের আর কোনো নতুন অনুমোদন দেওয়া হচ্ছে দেওয়া হবে না, বরঞ্চ একেবারে প্রতিষ্ঠিত প্রপার পাওয়ার প্ল্যান্টে আসছে। আমি আপনাকে যেটা দেখাচ্ছিলাম সেখানে তো আমাদের ব্যর্থতা, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সূচনা কিভাবে, শুরু কিভাবে, সেই বিশ্লেষণগুলো তো আমরা যেতে চাই না। আমরা সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস কিছু টাকা অবস্থা, হ্যাঁ অন্যায়, তার জেলে যাওয়া উচিত, তার জেল হয়েছে, তার জরিমানা হয়েছে, কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিক প্রণোদনা বলে না, এটাকে বলে ব্যক্তি প্রণোদনায় এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত হওয়া। আর মাইন্ড ইউ, আমি আবারও বলতে চাচ্ছি, মরহুম প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, আমি বিশ্বাস করি না, আমি ওনার ব্যক্তি হিসেবে ওনার কথা বলছি না, উনি যেহেতু মারা গেছেন সেগুলো উনি কথা বলতেও চায় না, কিন্তু রেল মন্ত্রণালয় অ্যাজ এ হোল একটি দুর্নীতির জায়গায় রেল মন্ত্রণালয় তখন দুর্নীতিগ্রস্ত হবে যখন কোন টেন্ডার ডকুমেন্টে আপনি দেখবেন যে মন্ত্রীর নির্দেশনায় বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেন্ডার ডকুমেন্ট এমন ভাবে ডক্টর করা হলো যে আপনি বুলবুল সাহেব ছাড়া সারা দুনিয়ার 100 জন পার্টিসিপেট করলো আর কেউ কাজ পাবে না, কম দামে পার্টিসিপেট করলো পাবে না। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি, তবে আরো অনেক কাজ করা বাকি আছে। যে এই দেশের 100 বছরের উপন্যাস বলুন, কবিতা বলুন, গীতি কবিতা বলুন, সব জায়গায় কিন্তু তঞ্চকতা, মিথ্যাচার, দুর্নীতি কিছু লেশ খুঁজে পাওয়া যায়। সেখানে একদিনে আপনি হঠাৎ করে কি বলে যে সিনবাদ তো না, কি বলে যে চেরাগ, যে আলাদিনের চেরাগের মতো আপনি দেশকে শুভ্র সুন্দর করতে পারবেন না। এই প্রসঙ্গে বলতে গিয়ে একটা পর্যায়ে তারেক রহমানের কথা বলেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র, এবং ওই সময়ের দুর্নীতির কথা আপনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো বছর হয়ে গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, 8 বছর হলো, 8-2 বছর হয়তো মেয়াদ আছে। আমি জানি না যে সেই সময়ের মধ্যে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া, কিন্তু যে প্রক্রিয়া চলছে এখানে একটা দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাচ্ছি, এবং এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে এটি কি শুধুমাত্র একটা পলিটিক্যাল রেটরিক নয় তারেক রহমানের দুর্নীতি, নাকি এটি আসলে এমন কোনো কংক্রিট বিষয় আদালত প্রমাণ করতে পেরেছে যাতে করে আমরা এটি বিশ্বাস করব? এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা একটু আগে একটা উদাহরণ আপনাকে দিলাম, যে আপনি বাংলাদেশের ওষুধ বিপণন প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ফার্মেসিগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না কেন? তাকে আপনি নিয়ন্ত্রণ আনতে গেলে সে হরতালে যাচ্ছে, ধর্মঘটে যাচ্ছে, এবং জনগণের একটা অংশ কনফিউজ, বিস্মৃতিতে ভুগে, কেউ মনে করছে ধর্মঘট ভালো, কেউ মনে করছে এটা খারাপ। এই তো অবস্থা।
তারেক জিয়া এবং খালেদা জিয়ার যে মামলা, এটিকে যদি সুচারুভাবে অতি অল্প সময় আমরা সম্পাদিত করার জন্য চাপ প্রয়োগ করি, তাহলে জনগণ মনে করবে যে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ দিলাম না নিজের আত্মপক্ষ সমর্থন করার। তাড়াহুড়া করতে কিছু নাই। তারেক জিয়ার দুর্নীতিবাজ, বেগম খালেদা জিয়ার দুর্নীতির সাথে যুক্ত, এটা জলজ্জান্ত প্রমাণ রয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। এগুলো সকলেই দলিলের মধ্যে দিয়ে প্রমাণ করা সম্ভব এবং প্রমাণ হয়েছে। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে, তাতে একটু সময় লাগবে। তারা যদি ডেট চায়, তারা যদি সময় চায়, সেই সময় আমরা দিব। তার মধ্য দিয়ে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে যথেষ্ট সুযোগের মধ্য দিয়ে কিন্তু এই বিচার সম্পাদিত হয়েছে। আপনার মনে রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার বিচারের জন্য কিন্তু তিনি কোনো বিশেষ ট্রাইব্যুনাল করেন নাই। প্রচলিত আইনের মধ্যে দিয়ে বহু বছর লেগেই কিন্তু সেই বিচার সম্পন্ন হয়েছে। সুতরাং এই ক্ষেত্রেও তারা যে দায়ী বা অভিযুক্ত দুর্নীতি, প্রচলিত যে আইনগুলো আছে তার মধ্যে দিয়ে যা হওয়ার সেটা হবে। কিন্তু সেটি সম্পূর্ণ হওয়ার আগে কি এভাবে দুর্নীতিবাজ বলা কতটুকু যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত বটে। রাজনীতি তো কোয়েশ্চেন অফ পারসেপশন। আপনি সুরঞ্জিত সেনগুপ্ত নিয়ে কথা বললেন, কি যুক্তি আছে? আপনার কোনো দলিল আছে? নাই, বাট বলে ফেললেন তো। মোহাম্মদ মহসিন আলী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, ওনাকে আপনি চরিত্র হরণ করে দিলেন, কিন্তু পরে দেখা গেল এত ভালো মানুষ আরেকজন হয় না। আপনি সাইদুর রহমান সাহেব, নাসিরনগরের মন্ত্রী, যিনি 62 সাল থেকে বঙ্গবন্ধুর হাতে রাজনীতি করেন, জীবনে কোনো 1 টাকা উৎকর্ষ নেন নাই, একটা বদনাম নেই, তাকে আপনি একদিনে মাটির সাথে শুয়ে দিলেন। কিন্তু যে কারণগুলো নিয়ে সমালোচনা হয়েছে, কারণগুলো আপনি ডিফেন্ড করতে যাবেন? আমি আসছি, কেন আমি কারণগুলো ডিফেন্ড করতে যাব না? অবশ্যই আমি কারণগুলো ডিফেন্ড করতে যাব। একটা বাচ্চাদের স্কুলে উনি ধূমপান করছেন, সেটা পত্রিকায় ছবি এসেছে, সেটা কি কোনো ভালো উদাহরণ? একজন একেবারেই ভালো উদাহরণ না, কিন্তু মনে রাখতে হবে উনি কি বাচ্চাকে শেখানোর জন্য ওখানে গিয়ে ধূমপান করছেন? আমি ডিফেন্ড করছি না। অসুস্থ হতে পারেন, একটা বয়স, তার বয়স 70 বছর বয়স, অ্যান্টি ডিপ্রেসেন্ট খেতে পারেন, ওষুধের ঘুমের ওষুধ খেতে পারেন, কত কিছুই তো হয়। শুনেন, সাংবাদিকের কাজকে আপনি তুলবেন না কেন? সত্য কথাই লিখবেন ভাই, কাছে যেতে জিজ্ঞেস করা যায়। এবং আরেকজনের কথা আপনি বললেন, তিনি যে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, সেটিও তো সমর্থন। সাম্প্রদায়িক মন্তব্য তো তিনি করেননি। আপনি আজকে নাসিরনগরে চলুন, আমি নিশ্চিতভাবে বলতে পারি নাসিরনগরের প্রতিটি হিন্দু বলবে যে তাদের রক্ষক হিসেবে তারা ওনার নামটা কি? সাইদুল হক। হ্যাঁ, সাইদুল হক সাহেব অন্য কাউকে চান না। কারণ 62 সাল থেকে প্রতিক্রিয়াশীল এই বাঙালি, প্রতিক্রিয়াশীল ওই জনপদ, সেখানে হিন্দুদেরকে রক্ষা করার কাজ কে করেছিলেন? সাইদুল হক সাহেব ছাড়া। So we have a tendency of exaggerating everything. তো ওইটা হলে ঠিক আর এটা হলে ঠিক না, এটা তো ঠিক না। আরেকটি প্রশ্ন, আপনি হয়তো বলবেন এটাও এক্সাজারেশন, কিন্তু হিন্দু সম্পত্তি দখলের যে অভিযোগ, না, এবং যোগ করে আওয়ামী লীগের ভেতরেও আছে। যোগ করে একটা কথা বলি, জনাব তারেক জিয়া সহ সকলেই এটা বিশ্বাস করেন, এমনকি বিএনপির লোকরাও বিশ্বাস করেন যে তিনি দুর্নীতির সাথে সরাসরিভাবে সম্পর্ক। এটা নিয়ে আমি খুব কথা বলতে চাই না। বিচার হবে, বিচারের রায় আপনারা দেখবেন, প্রমাণাদি আসবে। আপনি তো জানবেন কি জানি না, জিয়া অরফানেজ ট্রাস্টে খালেদা জিয়া নিজস্ব আইনজীবী তো লিখিতভাবে স্টেটমেন্ট দিয়েছে যে 1,24,00,000 টাকা নেওয়া হয়েছে, সেটা আবার আমরা ফেরত দিয়ে দিয়েছি। এটার মানে কি? এখন ঠিক ছিল না অন্যায় ছিল, এটা বিচারক বিচার করবেন। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বুঝি টাকা নেওয়া হয়েছিল, আপনি স্বীকার করেছেন। কিন্তু বিএনপি তো বারবার বলছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে করা হয়েছে। আমি তো একটা আদালতে গেলে সার্টিফাইড কপি পাই। আমি তো বিএনপি বা আওয়ামী লীগের কথা প্রভাবিত না। আপনি তথ্য অধিকার আইনে জানতে পারবেন এবং সার্টিফাইড কপি তুলতে পারবেন। সুতরাং এই তথ্য তো লুকায়িত নয়। আপনি লন্ডন থেকেও যদি কাউকে বলেন যে তথ্য অধিকার আইনে তুমি জানিয়ে দেয় মামলা কি হচ্ছে, আপনি পড়লেই দেখবেন। কিন্তু সেই তথ্যের মধ্যে তো একটা হচ্ছে উইটনেস স্টেটমেন্ট। সেই উইটনেস স্টেটমেন্ট তো অনেক ফ্যাব্রিকেশন আছে, আমরা তো জানি যে বিচার কোনো ফ্যাব্রিকেশন নাই। কারণ বেগম খালেদা জিয়া হতে পারে তো না, সেটা বেগম খালেদা জিয়া নিজস্ব উকিলই যদি এখন ওনার বিরুদ্ধে কথা বলেন, তাহলে তার কিছু বলার থাকে না, তাহলে তার বিতর্কের কোনো জায়গা নেই। আমি বলছি ওনার নিজস্ব নিযুক্ত উকিল কি বলেছে। আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে বারবার বিএনপির পক্ষ থেকে তো বলাই হয়েছে এবং এর বাইরেও সিভিল সোসাইটি থেকেও এক ধরনের বক্তব্য এসছে যে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপিকে কোনো ধরনের কোনো স্পেস দেওয়া হয় না। স্পেস দেওয়া হয় না বলতে এটি এমন নয় যে আওয়ামী লীগের দায়িত্ব বিএনপিকে স্পেস দেওয়া, এনশিওর করা, কিন্তু তারপরেও তাদের ব্যাপারে যে ধরনের দৃষ্টিভঙ্গি সরকারের বা ক্ষমতাসীন দলের, জেল, নির্যাতন, এমনকি গুম হয়ে যাওয়ার বিষয়ে এক ধরনের বড় কনসার্ন তৈরি হয়েছে। আপনি কি বিষয়টা সম্পর্কে অ্যাওয়্যার কিনা, মানে এই উদ্বেগটা সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। আপনাকে অনুষ্ঠানের আগে বললাম না যে একজন জেনারেল যুদ্ধ করবেন, তার সৈনিক যাতে মৃত্যুবরণ না করে এমন ভাবেই, প্রয়োজনে কেউ মৃত্যুবরণ করতে পারে।
সংগ্রাম আন্দোলন করলে অনেক কিছুই হয়, কিন্তু আপনি একেবারে ক্ষমতায় যাওয়ার জন্য সমস্ত দেশে হাজার হাজার মানুষকে পেট্রোল বোমা নিক্ষেপকারী এবং সন্ত্রাসীদের রূপান্তরিত করলেন, তাহলে সেই ক্ষেত্রে তো মামলা হবেই, সেক্ষেত্রে জেল জরিমানা হবেই। এটা তো আপনি রাজনৈতিক নেতা কর্মীদেরকে দুর্বৃত্তায়িত করেছেন, এখন এই দায়ভার তো আপনাকে নিতে হবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, এই পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন। কারণ আপনি জনগণের জানমাল রক্ষা করে তার ক্ষতিগ্রস্ত না করে আপনি মিছিল করবেন, মিটিং করবেন, এতে আমাদের অসুবিধা কোথায়? সমস্যা হচ্ছে যে বিএনপির প্রতিটি কাজ, জামাত ইসলামীকে সব আমরা দেখছি, প্রতিটি গিয়ে একটা নাশকতার জায়গায় পৌঁছায়। সুতরাং আমি তো জেনে শুনে আপনাকে এই সুযোগ দিতে পারি না যে জনাব বুলবুল ওনার গাড়ি বা ওনার বাড়ির ক্ষতি করুক, তার মধ্যে দিয়ে সে তার রাজনৈতিক যে চরিতার্থ তার বহিঃপ্রকাশ ঘটান, এটা তো হতে পারে না। ওনার রাজনৈতিক বহিঃপ্রকাশ উনি মিছিলের মধ্যে দিয়ে করবেন, মিটিং এর মধ্যে দিয়ে, ওনার বক্তৃতার মধ্যে দিয়ে করবেন, জনসমাবেশের মধ্যে দিয়ে করবেন, জনপ্রতিরোধের মধ্যে দিয়ে করবেন, কিন্তু কি বলে জনগণের জানমাল ধ্বংস করার মধ্যে দিয়ে তো করবেন না। আপনি মনে করেন পেট্রোল বোমায় যে লোকটাকে পুড়িয়ে মারা হয়েছে, তাকে পোড়ানোর আগে কি বলা হয়েছে যে আপনি কি 5ই জানুয়ারি 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনে বিশ্বাস করেন? আপনি যেহেতু বিশ্বাস করেন এই জন্য আপনাকে পুড়িয়ে মারছি। আপনি কি আওয়ামী লীগকে সমর্থন করেন এই জন্য আপনাকে পুড়িয়ে, সেই সুযোগ দেওয়া হয়েছিল? আপনি নির্বিচারে যেখানে যাকে পাচ্ছেন পেট্রোল বোমা মারছেন, এটা তো দিস ক্যানট বি অ্যালাউড। আপনি একটা জিনিস জানবেন, 1921 সালে মিউনিকে যখন অ্যাডলফ হিটলার একই নাশকতার পথ বেছে নিয়েছিল, তাকে কিন্তু বহু মামলার মধ্য দিয়ে জেলে অন্তরীণ করা হয়েছিল, যাতে এই ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা সে সৃষ্টি করতে পারে না। সুতরাং ঐতিহাসিকভাবে যখনই কোনো রাজনৈতিক দল রাজনীতির পথ পরিহার করে সন্ত্রাসের পথকে করবে আলিঙ্গন, তখন তাকে আইনগতভাবে অন্তরীণ করা বা প্রশমিত করার উদাহরণ এটা পৃথিবীতে রয়েছে, এবং এটাই সরকারের কাজ। শুধু সরকার নয়, এটা জনগণেরও কাজ। কিন্তু মিস্টার রহমান, নিজে রাজনীতি করেন, আপনি নিজে কি বিশ্বাস করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক, যিনি পেট্রোল বোমা মারার হুকুম দিয়েছেন, বা এটি কি কখনো প্রমাণ করা গেছে? কেন করব না? আমি তো গয়েশ্বর রায় সাহেবের লাইভ অডিও কনভারসেশন আমি শুনেছি, যেখানে তিনি বলছেন মাল নিয়ে আসো, ওখানে অমুক ইয়ে করতে হবে। কেন বিশ্বাস করবো না? হুকুমের আসামির ব্যাপারটা কি বাংলাদেশে নাই? এটা কি নতুন কোনো ঘটনা? হুকুম যিনি দেন তিনি কি নিজে গিয়ে কাজ করেন নাকি? কিন্তু গ্রেফতারটা তো ঢালাওভাবে হয়েছে, এটা তো বিশ্বাস করেন না। গ্রেফতার যিনি হুকুমের আসামি তিনি তো গ্রেফতার হবেন। এই আপনি কোন আইনের কথা বলছেন? বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে আপনি অন্যায় সংগঠিত করলেন নিজ হাতে, এবং আমি টেলিফোনে আপনাকে নির্দেশ দিলাম বা অর্থ যোগান দিলাম, আমি গ্রেফতার হব না? অবশ্যই গ্রেফতার হব। আইনের অপব্যাখ্যা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এবং আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বিএনপি কে চালায়? খালেদা জিয়া চালায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর চালায়, গয়েশ্বর। এখন ওনার যদি উপজেলা কমিটির কোনো নেতা রাত্রেবেলা 2টার সময় দাঁড়িয়ে থেকে ওনার বাসে আগুন দেয়, তাহলে এই স্ট্রাকচারের ভিতর কে, কার কথাই করেছে? এই অর্থ কোথার থেকে এসেছে? কার নির্দেশনা হয়েছে? এটা তো কমন সেন্স, হাওয়ার থেকে হয় না। কোন লোক এত বড় ঝুঁকি তো নিবে না একজন বড় নেতার ক্লিয়ারেন্স না থাকলে। আমি তো এটা বুঝতে পারছি না। সেই যুক্তিতে তো যখন লগিবটার আন্দোলন হলো, তখনও কিন্তু অনেক সহিংসতা হয়েছে। শুনেন, সেই হুকুমের আসামি কি আওয়ামী লীগের? শুনেন, লগিবটার আন্দোলনের আর এখানে দুটো একসাথে করবেন না। এই কারণে একজন লোক ছাত্রলীগ করেন, একজন ছাত্রদল করেন, ছাত্র শিবির করেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি একটা রাজনৈতিক সংঘর্ষে আমি অংশগ্রহণ করবো আরেক রাজনৈতিক কর্মীর সাথে। সেখানে আমি কোনো সাধারণ মানুষের সাথে সংঘর্ষে যাচ্ছি না। কারণ দুইটার প্রেক্ষাপট কিন্তু টোটালি দুই রকম। কিন্তু এই কনফ্লিক্ট যখন সহিংসতার রূপ নেয়, সহিংসতা নেওয়া উচিত না, কোনো প্রাণহানি হওয়া উচিত না। হয়েছে, দুঃখজনক। বিচার হলে ভালো, বিচার হতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু ওই যে আপনার হুকুমের আসামি, যে ব্যাপার, হুকুমের আসামি না তো। কারণ হচ্ছে যে আপনি মুষ্টিযোদ্ধা, আমি মুষ্টিযোদ্ধা, রিংয়ে উঠেছি, আমি মুষ্টিযুদ্ধ করবো, এটার জন্য কোনো হুকুম লাগে না। ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ঐতিহাসিকভাবে শত্রু, সামনাসামনি হলে সংঘর্ষ লাগে, এর জন্য কোনো হুকুমের আসামি লাগে না। কিন্তু মিঠাপুকুরের মতো একটা জায়গায়, রংপুরের মিঠাপুকুরে রাত্রেবেলা 2টার সময় পেট্রোল বোমা দিয়ে নিরীহ মানুষকে কুড়িগ্রাম থেকে একটা বাসে মেরে 7 জনকে পুড়িয়ে মারতে হুকুম দেওয়া লাগে। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। আমরা দেখেছি যে সরকারের সময় বেশ কিছু টেলিভিশন চ্যানেল তারা লাইসেন্স পেয়েছে, এবং তারা অনেকে ভালোভাবে ফাংশন করছে, অনেকেই খুব ভালোভাবে করতে পারছে না, সেটা অন্য বিষয়। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা যখন বলা হয়, তখন বারবার ওই, যেহেতু আপনাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, তাদের পক্ষ থেকে যেটি বলা হয় যে এই যে মাহমুদুর রহমানকে দিনের পর দিন রাখা, জামিন না দেওয়া, এখানে সরকারের একটি প্রভাব ছিল। শফিক রেহমানকে ধরে নিয়ে যাওয়া,
একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, এটি কোনোভাবেই কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয় তাদের কাছে। আপনার একটু পর্যবেক্ষণটি জানতে চাই বিষয়ে, বা বিশ্লেষণটা জানতে চাই। আমি জানি না কোনো চক্রান্ত বা অপরাধ সংগঠিত হওয়ার সাথে কোনো ব্যক্তির বয়সের কি সম্পর্ক। শফিক রহমান সাহেবের বয়সের কারণে কি হবে? উনি যদি কাউকে ব্ল্যাকমেল করা বা কিডন্যাপ করার সাথে জড়িত থেকে থাকেন বা চক্রান্ত জড়িত থাকেন, তাহলে তার দলিলাদির মধ্যে দিয়ে তার বিচার হবে, দ্রুত করা উচিত। এটা আমার পজিশন। আর মাহমুদুর রহমান কি করেছে, সমস্ত দেশের সাম্প্রদায়িক অস্থিতিশীলতা, তথ্য বিভ্রাট, সমস্ত যে বিশৃঙ্খলা সৃষ্টি সম্পূর্ণভাবে প্রত্যক্ষভাবে তিনি জড়িত, সেখানে তার বিচার হওয়ার যে আইন আছে সে আইনে তার বিচার হবে। কিন্তু শফিক রহমানের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গিয়েছেন, তাহলে তো সেই অপরাধে আমরা যে কেউই গ্রেফতার হতে পারি। নট নেসেসারিলি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন, আপনি কি ঘুষ দিয়ে জার্নালিজম করবেন? আপনি শফিক রহমানের যে এন্ডেভার, এই যে তদন্ত করার যে চেষ্টা, সেখানে ঘুষের এলিমেন্টটা নাই, সেখানে বাংলাদেশ থেকে টাকা পাঠানো হয়েছে এই ব্যাপারটা নাই। আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া টাকা পাঠালেন, সেটা তো একটা ক্রাইম, সেটা তো একটা অন্যায়। সো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা মানে কি আপনি নিজে অন্যায় করবেন? সেটা আপনাকে ইমিউনিটি দিবে? এটা কোন ইনভেস্টিগেটিভ জার্নালিজম? ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আপনি আপনার নাগরিক অধিকারকে সমুন্নত রেখে যেভাবে করার দরকার সেভাবে করবেন। আপনি তো আইন ভাঙতে পারেন না। এটাই তো সমস্যা, যে আমাদের প্রতিটা ব্যাপারে বিস্মৃতি। আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি? আমি আইন ভঙ্গ করে করবো? আপনি কি কালকে একটা গ্যাংয়ের সদস্য হয়ে নিজেই কয়েকজন লোককে হত্যা করার মধ্য দিয়ে আপনার সাথে আর কে কে গুলি করে এই ছবি দিবেন? এটা তো হতে পারে না। এটা তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম না। আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন আসলে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, বাংলাদেশের জনগণের প্রতি বা বিরুদ্ধে যত বড় বড় চক্রান্ত হয়েছে, সেই চক্রান্তের মহানায়কদের বয়স আসলে কতটুকু ছিল? 30, 35 নাকি 60, 70 কোথায়? সুতরাং বয়স দিয়ে এই মহা অপরাধ একে ঢাকার চেষ্টা করা বোধহয় ঠিক হচ্ছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে শেষ যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি অনেকেই রাজনীতি করেন, রাজনীতির তাদের প্রত্যেকের নিজস্ব একটা অবজেক্টিভ থাকে। আপনি রাজনীতিতে এসেছেন এবং আপনাকে আমরা গণমাধ্যমে অনেক আপনার সপ্রাণ উপস্থিতি লক্ষ্য করি, কিন্তু আপনি যে দলটির সঙ্গে রাজনীতি করছেন সেই দলটি আগামী নির্বাচন বা আগামী সময়টাতে নিজেদেরকে একটি রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে প্রস্তুত করবার জন্য এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, মানে যে টিমটি নিয়ে তারা কাজ করছে, সেই টিমটি নিয়ে আপনি কতটুকু হ্যাপি? মানে আমি শীর্ষ নেতৃত্বের কথা বলছি না, আমি ওভারঅল যারা কাজ করছেন আপনার সহকর্মী, তাতে করে আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো আছে, আপনি কি মনে করেন যে আপনারা প্রস্তুত? না, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে তারা সমস্ত দেশের মানুষের মাঝে জাগরণ সৃষ্টি করার জন্য, দলকে সংঘবদ্ধ করার জন্য, নির্বাচনের ভালো ফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কখনোই বলতে পারি না যে আমি সম্পূর্ণভাবে খুশি, কারণ এর তো কোনো শেষ নেই, আরো অনেক বেশি কিছু করার আছে। রাজনীতি এমন এক জিনিস যে 24 ঘন্টা দিনে আপনি কাজ করতে পারেন, 365 দিন করতে পারেন, এটাই বাস্তবতা। আমি মনে করি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার যে অ্যাপ্রোচটা, যেমন এটাকে এভাবে বলা যেতে পারে যে we who are involved in the art of politics or contemplate about politics, we often realize যে people who follow me and people who do not follow me, we work for all of them. Basically, people who aspire for an enlightened life, we are working for them, right? So they might follow us, they might not follow us. So এই অ্যাপ্রোচটা যত বেশি আপনি ছড়িয়ে দিবেন যে ভাই আমি সকলের জন্য কাজ করছি, আপনি একটা সুন্দর আলোকিত জীবন চান, আমরাও তাই চাই। আপনি আমার অনুসারী হতে পারেন, অনুসারী না হতে পারেন, কিন্তু একটা সোনালী বাংলার দিকে আমরা একসাথে যাচ্ছি, এটা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে তত বেশি ভালো ফলাফল হবে। কাজের তো আসলে কোনো শেষ নেই। তবে আওয়ামী লীগ একটি দল যে আসলে বসে থাকে না, এটা তার সৃষ্টি লগ্ন থেকে সবসময় জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে, তার অধিকার সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে, হাট বাজার গঞ্জ শহর প্রতিটি জায়গায় নিজেকে ছড়িয়ে দিয়েছে। এখনো এর ব্যত্যয় ঘটছে, তবে এর মাত্রা বাড়ালে ভালো। শেষ প্রশ্ন, আপনি কখনো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? মানে যেহেতু পরিবারতন্ত্রের একটি ধারা রয়েছে, এই সাহসটি কি আপনি করেন কিনা? না, করেন না? না, এটা খুব সহজ কারণ। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি না যে আমার ভিতরে সেই গুণ আছে যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়। গুণটা তো অর্জন করতে হয়, আপনার তো সময় আছে। আমার মনে হয় নাই এখন পর্যন্ত, তাই না? নাই, যেটা বাস্তবতা। 2 নম্বর হচ্ছে
মাননীয় প্রধানমন্ত্রীর মতো কেউ এই দেশকে চালাতে পারবে না, এটাই বাস্তবতা। শুনেন, অনেকে মাহাতিরের কথা বলে, এটা কি একটু ভীতি থেকে বলছেন আপনি, যে না, আপনি কোনো যদি ভীতি- বলেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার? যৌক্তিকভাবে আমার কথাটা শুনেন, আপনারা শুনলে বুঝবেন। অনেকে বলে নেত্রী নাকি মহাতিরের মতো। আপনি মহাতির মোহাম্মদকে বাংলাদেশ 3 দিন চালাতে বলেন, সে বলবে দোয়া চাই মাপ চাই। আপনি বিল ক্লিন্টনকে বাংলাদেশ 3 দিন চালাতে বলেন, দোয়া চাই মাপ চাই। এই যে ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক, পঞ্চমাত্রিক সমস্যার দেশ, সেই দেশে সমস্ত পরিবারকে হারানোর পরও ঠান্ডা মাথায় সাহসিকতার সাথে দেশ চালাচ্ছে। এটা ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করে তো একটা প্রোগ্রামটাকে হাস্যস্কর করে ফেললেন। আপনি আমার থেকে বড় নেতাদেরকে জিজ্ঞেস করেন, কেউ এটা করতে পারবেন না। সেটা তো আমি তাদের কিন্তু- সমস্যা। আমি বলি আপনাকে, কারণ তাদের সেই modern outlook-টি নেই। আমি বিলিভার ইন হোয়াট সেন্স, আমি বিশ্বাসী। ঐশ্বরিক বা দৈব, এই দুই আশীর্বাদ ছাড়া এই কোটি মানুষকে চালানো কোনোদিন যায় না, বুঝলেন? যিনি আলেকজান্ডার হবে, তিনি কিন্তু ছোটবেলা থেকে বুঝেন তিনি কিছু হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আমরা তার অধীনে রাজনীতি করতে চাই, ভালো করতে চাই, কিন্তু আমি মনে করি না নেতৃত্বের জায়গায় তার ছাড়া আর কোনো বিকল্প আছে। এবং হ্যাঁ, আগামী দিনে আমি আমার ব্যক্তিগত অভিপ্রায়টা বলি যে ওনার সন্তান বঙ্গবন্ধু দৈত্য সজীবদের জয় ভাইকে নেতৃত্বে আমরা দেখতে চাই, সমস্ত পরিবারটি আসে। এবং সবচেয়ে বড় কথা দেখেন, ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের কথা বলেছিলেন অলিভার ক্রমওয়েল, এই দেশে ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র এনেছে। তো আপনি ভাই বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র কেন অনুসরণ করছেন? আপনি তো বাঙালি, আপনি তো ইংরেজ না। যেই দেশের রাজনৈতিক পট ক্যারিজমা নির্ভর, প্রত্যেকটি সংগ্রাম, প্রত্যেকটি আন্দোলন এক ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সেখানে আপনি অন্যের ধার করা গণতন্ত্রের মধ্য দিয়ে কতটুকু এগোতে পারবেন যদি না আপনার গণতান্ত্রিক পদ্ধতি বিবর্তন না হয়? সুতরাং আজকে ক্যারিজমার যে জায়গাটা, এটা কি সত্যিকার অর্থে বাংলাদেশে কেউ রিপ্লেস করতে পারবে? ধন্যবাদ আশিক রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।